পাকিস্তান হাই কমিশনের সঙ্গে ভালো যোগাযোগ। ইসলামাবাদের টাকাতেই বারবার পাকিস্তানের ট্যুর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে কাশ্মীর ট্যুর। কার কথা বলছি? অবশ্যই জ্যোতিরানী মালহোত্রা। তাকে জিজ্ঞাসাবাদ করে, তাকে জেরা করে উঠে আসছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। জ্যোতির জালওয়া শেষ। গোয়েন্দাদের জেরায় পাকিস্তান যোগ স্বীকার করেছে পাকচর জ্যোতি মালহোত্রা। টাকার বিনিময়ে আইএসআইকে তথ্য পাচারের কথাও স্বীকার করেছে জ্যোতি। পেহেলগাঁও হামলার আগে যে সে কাশ্মীরে গিয়েছিল সেটাও মেনে নিয়েছে। 17 মে হরিয়ানার হিসার পুলিশের হাতে গ্রেফতার হয় জ্যোতি মালহোত্রা। তারপর থেকে হরিয়ানা পুলিশ, এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরো যৌথ জেরা চলছে। এই জেরাতেই পাক যোগ স্বীকার করে নিয়েছে জ্যোতি। জেরায় গোয়েন্দাদের সে জানিয়েছে 2023 সালে পাসপোর্ট তৈরির জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায়। সেখানেই আহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয়। এই দানিশ পাক হাই কমিশনের কর্মী। দানিশের সঙ্গেই পাক হাই কমিশনের পার্টিতেও দেখা যায় জ্যোতিকে। ইউটিউবার জ্যোতি, চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, অনেক টাকা রোজগার। এই সাবস্ক্রাইবারদের ঢাল করার চেষ্টা করছে জ্যোতি। গোয়েন্দাদের কাছে কুমিরের কান্না কেঁদে সে জানিয়েছে সহজে টাকা রোজগারের লোভেই দানিশের প্রস্তাবে রাজি হয়। ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইবার বাড়ানোর লোভেই বারবার পাকিস্তানে যায়। পেহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলার কিছুদিন আগে কাশ্মীর এবং পাকিস্তানে যাওয়ার কথাও মেনে নিয়েছে জ্যোতি। জানিয়েছে পাকিস্তানের সবকটা ট্যুরই পাক স্পন্সর্ড। জেরায় জ্যোতি জানিয়েছে পাক হাই কমিশনের কর্মী দানিশের মাধ্যমে আলী হাসানের সঙ্গে তার পরিচয় হয়। এই আলী পাকিস্তানে জ্যোতির থাকার বন্দোবস্ত করত। সাকিব এবং রানা শেহবাজ নামে আরও দুজনের সঙ্গেও জ্যোতির আলাপ করায় দানিশ। এই সাকিবের নাম্বার জট রান্ধুয়া নামে সেভ করা ছিল জ্যোতির ফোনে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে যোগাযোগ রাখত জ্যোতি। টাকার বিনিময়ে পাকিস্তানকে ভারতীয় সেনার বিভিন্ন তথ্য পাচার করত। ইউটিউবার জ্যোতি দেশের নানা প্রান্তে ঘুরেছে। কখনো পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, তো কখনো রাজস্থানের বারমের, কখনো পাঞ্জাবের অমৃতসর। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই সব জায়গাগুলিতে রয়েছে সেনা ঘাঁটি। গোয়েন্দাদের সন্দেহ ব্লগিং এর নামে এদেশে সামরিক তথ্য পাকিস্তানে পাচার করত জ্যোতি। পাকিস্তানে গিয়ে লস্করে তৈবার ক্যাম্পে প্রশিক্ষণ নেয় জ্যোতি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ের সঙ্গেও তার ভালো পরিচয়। দিল্লিতে পাক হাই কমিশনের পার্টি, সেখানেও হাজির জ্যোতি। দেখা গিয়েছে কর্মী আধিকারিকদের সঙ্গে। হরিয়ানার হিসারের মেয়ে জ্যোতি। দিল্লিতে পাক হাই কমিশনের পার্টিতে জ্যোতির সঙ্গে দেখা গিয়েছে হরিয়ানারই আরেক ইউটিউবারকে, রোহতকের বাসিন্দা নবাঙ্কুর চৌধুরী। এই নবাঙ্কুরও পাকিস্তানে যায়। इस बार मैं पूरे वर्ल्ड में गया हूँ, मैं पाकिस्तान सिर्फ एक बार गया हूँ भाई। ज्योति मेरी फैन थी, उन्होंने खुद अपनी वीडियो में बोला है कि भाई ये मेरे लिए फैन मोमेंट है जब वो मेरे से मिली थी और उन्होंने मेरे साथ वीडियो बनाई थी, फोटो खींची थी। अब मैं भाई किसी के अंदर झांक के नहीं देख सकता वो बंदा कैसा है कैसा नहीं है। उस दिन के पहले से मैं ज्योति को नहीं जानता था पर्सनली, मेरी कभी मुलाकात नहीं हुई थी। मैं पाकिस्तान हाई कमीशन क्यों गया था? क्योंकि जितने भी यूट्यूबर लोग पाकिस्तान विजिट करके आते हैं, पाकिस्तान एम्बेसी उनको बुलाती है। और सिर्फ मैं अकेला नहीं था भाई, बहुत सारे यूट्यूबर्स वहाँ पे आ रखे थे। গোয়েন্দাদের নজরে পাকচর জ্যোতি মালহোত্রা, নজরে তার ব্যাংকের লেনদেনও। গোয়েন্দাদের নজর রয়েছে আরো অনেক ইউটিউবারের ওপর। নিউজ 18 বাংলা। এদেশের তথ্য পাকিস্তানে পাচার শুধু কি জ্যোতি? শুধু কি জ্যোতিরানী মালহোত্রা? না, এই তালিকাটা আরো দীর্ঘ। ভারত বিরোধী মানসিকতা খুঁজে খুঁজে বের করে তাদের মগজ ধোলাই করে আইএসআই। গোয়েন্দাদের তদন্তে এমনই সব চাঞ্চল্যকর তথ্য। এদেশে বসে পাকিস্তানি তথ্য পাচার, পাক গুপ্তচর অভিযোগে একের পর এক গ্রেফতার। তদন্তে উঠে আসছে ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ। আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাক গুপ্তচর সংস্থা, এরাই ফাঁদ পেতেছে ভারতে মানি ট্র্যাপ। টাকার টোপ দিয়ে এজেন্ট তৈরি করে, তাদের দিয়ে ভারত থেকে বিভিন্ন তথ্য পাকিস্তানে পাচার করায়। আইএসআই এর টার্গেটে ইনফ্লুয়েন্সাররা। ফাঁদ পাতার আগে নানাভাবে নজরদারি চালায় আইএসআই। রেস্তোরাঁ, ক্যাফেতে গোপন ক্যামেরা বসিয়ে চলে নজরদারি। সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করে পাক এজেন্টরা। ভারত বিরোধী মানসিকতা পেলেই লুফে নেয়। ফ্রি ওয়াইফাই জোনে লগ ইন করা ডিভাইস হ্যাক করে তথ্য আদায় করে। চর তৈরি করতে মানি ট্র্যাপ।
দেওয়া হয় মোটা টাকার টোপ, তারপরে চলে মগজ ধোলাই, প্রয়োজনে ব্ল্যাকমেল চালিয়ে আইএসআই এর কাজ করতে বাধ্য করা হয়। আইএসআই এর বিশেষ নজর কর্তারপুর করিডোরে। এখান থেকে 2019 সালে বিপিন সিং নামে এক পাকচরকে গ্রেফতার করা হয়। সম্প্রতি গ্রেফতার করা হয় দেবেন্দ্র সিং ধিলো নামে এক যুবককে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, মাস্টার্স করছে। দেবেন্দ্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে এই কর্তারপুর করিডোর হয়েই সে পাকিস্তানে গিয়েছিল। নিউজ 18 বাংলা। সীমান্তে সেনা বাংকারে নিউজ 18। সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এমনই অনেক বাংকার থেকেও পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। हम लोग फॉरवर्ड एरिया में हैं, फॉरवर्ड पोस्ट पर हैं। आप देखिए तस्वीरों में कि जिस बंकर के सामने मैं खड़ी हूं, यहाँ पर कुछ नहीं बिगड़ा है। हमारी चौकियां पूरी तरह से सुरक्षित हैं। और अब हम बंकर के अंदर चलते हैं और बताते हैं कि किस तरीके से बंकर के अंदर से सिर्फ छोटे से एक रोशनदान से पूरे पाकिस्तान पर नजर रखी जाती है। पूरी तरह से भारी भरकम हथियारों के साथ यहाँ पर जो जवान हैं, उन्होंने किस तरीके से अपनी तैयारी की होती है। और जब 10 मई की सुबह जब पाकिस्तान सीज फायर का उल्लंघन कर रहा था, तो यहाँ पर से ही अपनी पैनी नजर पाकिस्तान पर बनाई हुई थी। मेरे और मेरे साथियों पर बहुत ज़्यादा गर्व है। हमने जब पाकिस्तान की चौकियों को ध्वस्त किया तो उनके आसमान के अंदर पखेरु उड़ रहे थे। जैसे ही पाकिस्तान ने सीज फायर का उल्लंघन किया, तुरंत ही कुछ सेकंडों के अंदर उस पर भारी तादाद में फायर डालकर उसकी चौकियों को उड़ाया, उसकी कैजुअलिटी की। उसके जो एडमिनिस्ट्रेशन के स्थान थे उनको भी हमने बर्बाद किया। ঘরেই ছাড়খার পাকিস্তানের সিন্ধ প্রদেশে মন্ত্রীর বাড়িতে আগুন, পুলিশের সঙ্গে কওমি তেহরিক কর্মীদের সংঘর্ষ। পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক মার। পুলিশ অবরোধ বিক্ষোভ তুলতে গেলে তুলকালাম বেঁধে যায়। 2 বিক্ষোভকারীর মৃত্যু, বেশ কয়েকজন জখম বলে সূত্রের খবর। নিজেরাই নিজেদের পায়ে কুড়ুড়ি মারছে। বালুচিস্তানে প্রবলেম আছে, সিন্ধেও প্রবলেম আছে, পাকিস্তান আর্মির মধ্যেও প্রবলেম রয়েছে। বালুচিস্তানের এখন যা অবস্থা, সেই অবস্থা যদি ফিল্ড মার্শাল মুনির এখন ইমিডিয়েটলি যদি ওটার উপরে নজর না দেন, তাহলে কিন্তু বালুচিস্তান উইল স্পাইরাল আউট অফ কন্ট্রোল। আর যার পথে পাকিস্তানের সম্বন্ধে সেটা খুবই বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে। 22 এপ্রিল পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, তারপর অপারেশন সিঁদুরে ভারতের বদলা। পাক জঙ্গি ঘাঁটি যেমন ধ্বংস করা হয়েছে, তেমনি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি। ভারতের কাছে এভাবে ধরাশায়ী হওয়ার পরেও পাক সেনাপ্রধানের পদোন্নতি, সেনাপ্রধান থেকে হয়ে গেলেন ফিল্ড মার্শাল। অনেকে কটাক্ষ করে বলছেন মুনির ফিল্ড মার্শাল নন, তিনি আসলে ফিল্ড মার্শাল। Government's stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren. আসিম মুনির ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান, হলেন পাক সেনার শীর্ষ পদাধিকারী। ভারতের বিরুদ্ধে বারবার প্রচার, উস্কানিমূলক মন্তব্য। গত মাসেও কাশ্মীর নিয়ে উস্কানি শোনা যায় আসিম মুনিরের ভাষণে। Government's stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren. আসিম মুনিরের মুখে উস্কানি। তারপরেই 22 এপ্রিল পহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হামলা চালায়। ধর্ম জেনে বেছে বেছে 26 জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা। এর 1 মাসের মাথায় মুনিরের পদোন্নতি। পহেলগাঁও হামলার পিছনে রয়েছে লস্করে তৈবা। অনেকেই মনে করছেন এই হামলার নেপথ্যে অন্যতম মাথা আসিম মুনির। অপারেশন সিঁদুরে পাল্টা জবাব দিয়েছে ভারত। জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটিও তছনছ করেছে। তারপরেও সেনাপ্রধানের পদোন্নতি হয় কি করে, এ প্রশ্ন অনেকেরই। নেট দুনিয়ায় এ নিয়ে জোর শোরগোল, ট্রোলের শিকার হচ্ছেন মুনির। কেউ লিখেছেন আসিম মুনিরের প্রমোশন হয়েছে ফিল্ড মার্শাল পদে নয়, ফিল্ড মার্শাল পদে। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন প্রমোশনের পর এবার আসিম মুনির আরো বড় বাংকার পাবেন।
নিজেকে ঘোষণা করে দিল বা গভর্নমেন্টের তরফ থেকে করলো, এইটা দেখাবার জন্য যে আমরা কিন্তু বিরাট কাজ করেছি। আমাদের যে কোমর ভেঙে গেছে সেটা আমি বলতে রাজি নই। আমি লুকিয়েছিলাম বাংকারে, আমি কিন্তু ফিল্ড মার্শাল হয়ে গেলাম। তাহলে এতে ভদ্রলোকের ক্রেডেনশিয়ালসও বোঝা যাচ্ছে এবং হোয়াট টাইপ অফ এ পার্সন হি সেটাও বলা যাচ্ছে। এবং 1959-এ আইয়ুব খানও নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছে। পাক সেনা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে 1986 সালে সেনা জীবন শুরু মুনিরের। তারপর ধাপে ধাপে সেনা প্রধান। 2022 সালে পাক সেনা প্রধান হন আসিম মুনির। মুনির সেনা প্রধান হওয়ার পরে চীনের হাতের পুতুল হয়ে ওঠেন। পাক সেনার 80% সামরিক সরঞ্জামই দেয় চীন। অপারেশন সিঁদুরের সময়ও চীনা ফাইটার জেট ব্যবহার করেছে পাকিস্তান। সম্প্রতি জানা গিয়েছে ইসলামাবাদকে 30টি J-35 স্টেলথ জেট বিক্রি করবে চীন, সেটাও নাকি 50% কম দামে। এত কিছু করেও অপারেশন সিঁদুরে নাক কাটা গিয়েছে, কিন্তু তাতে কি? আসিম মুনিরের হলো পদোন্নতি সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল। পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হন মোহাম্মদ আইয়ুব খান। তৎকালীন পাক প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা তাকে এই পদে বসান, আর এর 20 দিনের মাথায় পাক সরকারের পতন হয়। গায়ের জোরে প্রেসিডেন্ট পদে বসেন মোহাম্মদ আইয়ুব খান। আইয়ুব খানের পরে পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল এবার আসিম মুনির। ভারতের কাছে ধরাশায়ী হয়েও পদোন্নতি। এটা কি তাহলে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা করানোর পুরস্কার? নিউজ 18 বাংলা। শ্রীনগরে তৃণমূলের প্রতিনিধি দল, পুঞ্চ রাজৌরিতেও যাবে তৃণমূল প্রতিনিধি দল। 23 মে পর্যন্ত কর্মসূচি। প্রতিনিধি দলের ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, মানস ভূঁইয়া, সাগরিকা ঘোষ এবং মমতা বালা ঠাকুর আজ রাতে শ্রীনগরে থাকবেন। কাল শ্রীনগর, উড়ি, বারামুলা, পেহেলগাঁওয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। তারপর যাবেন জম্মুর পুঞ্চ রাজৌরিতে। আমরা 5 জনের প্রতিনিধি দল আমরা এসেছি সীমান্তবর্তী, সেখানকার সমস্ত স্তরের মানুষের, সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষের যে কঠিন যন্ত্রণা, পাকিস্তানের সেলিং এসে যেভাবে তাদের কষ্ট দিয়েছে, মৃত্যু হয়েছে, ঘর বাড়ি গেছে, তারা একা নয়, সবাই মিলে আমরা তার পাশে আছি। এই সহানুভূতিকে, এই ভালোবাসাকে, এই শুভেচ্ছাকে আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। আধমরা পাকিস্তানকে আরো জব্দের ব্লুপ্রিন্ট। ঘরে ঢুকে মারের পর এবার বিশ্ব দরবারেও এক ঘরে করার কৌশল। বিশ্বের কাছে পাক জঙ্গি যোগ প্রমাণে তৎপরতা। আজ থেকে 10 দিনের সফরে ভারতের প্রতিনিধিরা 5 দেশে গিয়ে অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা বোঝাবে দিল্লির টিম। একযোগে ব্যাখ্যা দেবেন শাসক বিরোধী দুপক্ষের প্রতিনিধি। সর্বদলে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরে গিয়ে নিখোঁজ মালদার কিশোর। ঢালাই মিস্ত্রির কাজে কাশ্মীর যায় আশফাক। অপারেশন সিঁদুরের সময় কাশ্মীরে আশফাক। সামরিক অভিযানের সময় ফোনে কথা। 12 দিন আশফাকের খবর পাচ্ছে না পরিবার। আশফাকের মোবাইল বন্ধ রয়েছে। হরিশ্চন্দ্রপুরের আশফাকের বাড়িতে উৎকণ্ঠা। প্রশাসনের কাছে ছেলেকে ফেরানোর আর্জি। কাশ্মীরে গিয়ে নিখোঁজ মালদার কিশোর। ঢালাই মিস্ত্রির কাজে কাশ্মীর যায় আশফাক, কিন্তু এখন সে কোথায় তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। যুদ্ধ হওয়ার 4 দিন কি 3 দিন আগে গেছে, 10 দিন 12 দিন আগে ফোন করেছে কি বাড়ি চলে যাবো, যুদ্ধ চলছে এখানে, সব গুলি বারুদ সব জিনিস ফায়ারিং হচ্ছে। তো 10 দিন আগে ফোন হয়েছে যে আর যোগাযোগ নেই। অনেক জায়গা খোঁজাখুঁজি করেছি, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কাশ্মীরের সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমার ছেলেকে ফিরিয়ে দেখ। পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত, আর এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরো নজরদারি বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা
ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন। ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? ওখানে হামিদুর আছে? ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকবার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। ফলস নিউজ, ফেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না। প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন। বর্ডার গুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ। নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, সেজন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, এর বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর। এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা, ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে। এই চিকেন নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন নেকের মাধ্যমে। এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি, এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধবিমান রাফাল, তাই সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। মাওবাদী দমনে বড়সড় সাফল্য। ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযান। অবুঝমারের জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু 27 মাওবাদীর। প্রাণ হারিয়েছেন শীর্ষ মাওবাদী নেতা নামবালা কেশব রাও ওরফে বাসব রাজু, যার মাথার দাম ছিল 1 কোটি টাকা। যৌথ বাহিনীর এই অভিযান অপারেশন ব্ল্যাক ফরেস্টের প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী, অমিত শাহ। हजारों लोग बलि चढ़े। हिम्मत देखे साहब, पशुपतिनाथ से तिरुपति तक का लाल कॉरिडोर, 12 राज्य, कई जिले, कई तहसीलें, कई थाने कब्जे कर दिए। पूरी व्यवस्थाएं समाप्त कर, पैरेलल करेंसी चलाई, पैरेलल स्टैंप पेपर चलाई, सरकारें बनाई, कोई बोलने वाला नहीं। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। মাওবাদী দমনে ফের ছত্তিশগড়ে যৌথ অভিযান। গুলির লড়াইয়ে মৃত্যু শীর্ষ মাওবাদী নেতার নামবালা কেশব রাও ওরফে বাসব রাজু। ছত্তিশগড়ের নারায়ণপুর গভীর জঙ্গলে ঘেরা অবুঝমার মাওবাদীদের ঘাঁটি। মঙ্গলবার এই জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী। অপারেশন ব্ল্যাক ফরেস্ট শুরু হয় গুলির লড়াই। সেই লড়াইয়ে নিহত 27 জন। মৃত্যু হয়েছে শীর্ষ মাওবাদী নেতা কেশব রাওয়ের। बसव राजू उर्फ BR दादा, उनका एम DKZC और अन्य PLG फॉर्मेशंस का सीनियर माओवादी कैडर की उपस्थिति की आसूचा के आधार पर DRG टीम्स जिला नारायणपुर, दंतेवाड़ा, बीजापुर एवं कोंडागांव से अभियान के लिए रवाना किए गए थे। अभियान के दौरान अनेक बार DRG टीम से माओवादी के बीच में मुठभेड़ हुई। मुठभेड़ के उपरांत इलाका का सर्चिंग के दौरान कुल 27 माओवादियों का डेड बॉडी बरामद की गई थे। इसमें CPI माओवादी जनरल सेक्रेटरी बसव राजू उर्फ BR दादा का डेड बॉडी भी शामिल है। নামবালা কেশব রাও এই মাওবাদী নেতার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ। 2003 সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপর হামলা হয়। এই হামলার ঘটনায় নাম জড়ায় কেশব রাও ওরফে বাসব রাজুর। 2010 সালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় হামলা চালায় মাওবাদীরা। 76 জন CRPF জওয়ানের প্রাণ যায়। এই হামলারও নেতৃত্বে ছিল বাসব রাজু।
2018 সাল থেকে সে নিষিদ্ধ সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে জন্ম, ওয়ারাঙ্গলের রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক। ভালো ভলিবল প্লেয়ার, ভলিবলে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অন্ধ্রের হয়ে খেলেন। সেই সময় ছাত্র রাজনীতিতে যোগ। এবিভিপির সঙ্গে গোলমালে গ্রেপ্তার করা হয় বাসব রাজুকে। এরপর আর কখনো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এবার যৌথ অভিযানে সেই বাসব রাজুর মৃত্যু। মাওবাদী এই শীর্ষ নেতার মাথার দাম 1 কোটি টাকা ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার। যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে সেই মাওবাদী শীর্ষ নেতার মৃত্যু এই অভিযানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। দুর্দান্ত সাফল্য, বাহিনীর জন্য গর্বিত। দেশবাসী যাতে শান্তিতে থাকতে পারেন, উন্নতির পথে হাঁটতে পারেন তা নিশ্চিত করতে আমাদের সরকার মাওবাদী দমনে বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, মাওবাদী দমনের ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। ছত্তিশগড়ের নারায়ণপুরে বাহিনীর অভিযানে 27 জন ভয়ঙ্কর মাওবাদীর মৃত্যু হয়েছে। সিপিআই মাওবাদী সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও ওরফে বাসব রাজুরও মৃত্যু হয়েছে। এই বাসব রাজু মাওবাদী আন্দোলনের মেরুদণ্ড। এর কয়েকদিন আগেই ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় প্রাণ হারায় 22 জন মাওবাদী। ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র থেকে 54 জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়। আত্মসমর্পণ করে 84 জন। এবার ছত্তিশগড়ে অবুজমানের জঙ্গলে 27 মাওবাদীর মৃত্যু। নিউজ 18 বাংলা। ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণে বড় নির্দেশ হাইকোর্টের। কত শতাংশ সংরক্ষণ তাও বেঁধে দিলেন বিচারপতি। এ বিষয়ে বিস্তারিত জানবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, কি পর্যবেক্ষণ আদালতে? দেখুন, বিচারপতি কৌশিক চন্দ্র আজকে রায়দান করেছেন এবং এই রায়দানের একটা বড় প্রভাব পড়তে চলেছে আমাদের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এবং মেডিকেল সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয় সেই পরীক্ষায়। এবং এখানে মূল বিষয়টাই হলো, এতদিন ছিল 17% আসন সংরক্ষণ ছিল ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে, কিন্তু সম্প্রতি গত বছর যে জাজমেন্ট হাইকোর্ট দিয়েছে, যে জাজমেন্টের উপর এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, অর্থাৎ ওবিসি নিয়ে নতুন এই রায় আসার পর আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র 7% আসন সংরক্ষণ ওবিসি জন্য বরাদ্দ করলেন রায় এবং জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এবং মেডিকেল সংক্রান্ত আসন সংরক্ষণের জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে আজ থেকে 40 দিনের মধ্যে তাদের কাছে যে ফর্ম ফিল আপ হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা ফর্ম ফিল আপ করেছে ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য, তার সংরক্ষণের সুবিধার জন্য এই প্যানেল রিকাস্ট করতে নির্দেশ দিল, অর্থাৎ পুনরায় সেটাকে বিন্যাস করার জন্য নির্দেশ দিল। 40 দিনের মধ্যে করতে হবে। যে ফোন নাম্বার দেওয়া হয়েছে পড়ুয়াদের, সেই ফোন নাম্বার ধরে ধরে তাদের প্রত্যেককে ওবিসি এ এবং ওবিসি বি কি সার্টিফিকেট আছে সেটাকে পাঠাতে হবে, সংগ্রহ করবে জয়েন্ট বোর্ড এবং সেটাকে যাচাই করবে, যাতে 2010 পরবর্তী 66টি যে ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায় ছিল, যাদের হাইকোর্ট বাতিল করেছে, নীতিগতভাবে সেটা সঠিক হয়নি বলে বাতিল করেছে, তাদের কোন রকম ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া যাবে না। অর্থাৎ 2010 পরবর্তী ওবিসি সার্টিফিকেটের যে 66টা ক্লাস রয়েছে তারা কেউ ওবিসি সুবিধা পাবে না, এটা স্পষ্ট করল হাইকোর্ট। পাশাপাশি 17% নয়, কারণ আমরা জানি ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে রাজ্য সরকার 17% ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষদের সুযোগ সংরক্ষণের সুবিধা দিত। সেই সংরক্ষণও সম্প্রতি জাজমেন্টের কারণে বিচার সন্দেহ নির্দেশ 7% হবে। এই 10% কোথায় নির্দেশ, নজর থাক। আর এবার যে খবর দেব, আত্রেই নদীর বাঁধ ভেঙে বিপত্তি, মুখ্যমন্ত্রীর নির্দেশ, করা সেচ দপ্তর, আধিকারিককে শোকজ। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, দেখো, এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে 6 জন ইঞ্জিনিয়ারকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরে সেচ দপ্তরের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে, এবং উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সেচ দপ্তরের যিনি শীর্ষ আধিকারিক রয়েছেন তাকে শোকজ করা হয়েছে। এটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এটা বলা হচ্ছে যে এখানে যথাযথভাবে তারা নজরদারি করেননি, কর্তব্যে তাদের গাফিলতি রয়েছে এবং এই জন্য এখানে একটা কাজ চলছে, সেই কাজে যথোপযুক্ত যে রিপোর্ট জমা দিতে হয় সেই রিপোর্ট দেওয়ার সময় তারা গাফিলতি করেছেন। এবং ঘটনাটি ঘটার পরে সেচ দপ্তরের তরফ থেকে তদন্তকারী দল গঠন করা হয়েছিল, তাদের তরফ থেকে সমস্ত পরিস্থিতি দেখা হয় এবং
দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদীর যে বাঁধটা ভেঙেছে 4-5 বছর আগে, আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে, সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রেই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারি অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে। প্রতি বছর বর্ষায় দুর্যোগে দুর্ভোগ, কোথাও প্লাবন, কোথাও নদী ভাঙন, আর এই নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিলেন। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সামনেই বর্ষা, প্রতি বছর এই বর্ষাতেই দুর্ভোগ। কখনো সিকিম অথবা ভুটানে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে, কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, নদী ভাঙন। এটাই চেনা ছবি। উত্তরকন্যার বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি, খবর আমাদের কাছেও আসে। বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে, ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো। দরকার হলে ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়। নিউজ 18 বাংলা।